সঞ্চয় যে কোনো একটা অসুখ হলেই সেটা শেষ হয়ে যাবে। 2 বছরের সঞ্চয় যে কোনো একটা ঝুঁকিতে পড়লেই পুরোটা শেষ হয়ে যাবে। 2 বছরের সে তিলে তিলে হয়তো 50,000 টাকা সঞ্চয় করেছে। একটা ডাক্তারের কাছে গেলেই, একটা চিকিৎসা করতে গেলেই তার শেষ হয়ে যাবে। আমাদের এখানে তো অনেক সময় ব্যঙ্গ করে আমরা বলি যে ডাক্তারদের হাতে ছুরি থাকে, তার ভাবটা এরকম, ছুরি ধরলেই 20,000, এত 20,000-এর কোনো অপারেশনও হয় না। ফলে এই যে পরিস্থিতিটা তার পরে, সেই মানুষগুলো কি চিকিৎসায়, কি শিক্ষায়, বাংলাদেশের যদি ভবিষ্যৎটা আমরা দেখি তাহলে দেখতে হবে শিক্ষায়, ভবিষ্যৎটা দেখতে হবে আমাদের স্বাস্থ্যে, আমাদের সুস্থ মানুষ থাকাতে। এই দুইটা জিনিসকে সবচেয়ে বেশি ব্যবসা বানিয়ে ফেলা হয়েছে বাংলাদেশে। এবং পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে there has been no free lunch, বিনা পয়সা কিছু দেওয়া হবে না। টাকা দাও শিক্ষা নাও, টাকা দাও চিকিৎসা নাও, টাকা নাই তো কিছু নাই। এই যে রাজনীতিটা চলছে, সেই রাজনীতিটা পরিবর্তন করার ক্ষেত্রে ভোটাররা কি কোনো ভাবনা ভাবছেন নাকি তারা এই ভোটের আবর্তে আছেন এবং 2 দিন পরে টাকা নাও ভোট দাও এই জায়গায় চলে যাবে? এবং সেটা চলে গেছি। আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে এমন ভাবে দেখেছি, এটা একটা বড় লোকের নির্বাচনী ব্যবস্থা। 20,000 টাকা ছিল জামানত, সেটাকে বাড়িয়ে আমরা 50,000 টাকা করতে দেখলাম। অন্তর্বর্তী সরকারই করলেন, তিনি সংস্কার করতে চেয়েছিলেন, নতুন বন্দোবস্ত করতে চেয়েছিলেন। পুরোনো বস্তায় নতুন সব আশা আকাঙ্ক্ষা বেঁধে ফেলেছে, এটার নাম নতুন বন্দোবস্ত হয়েছে। তো ফলে বস্তাটা নতুন, দুঃখগুলো পুরানো। এই যে ভোটারদের যখন ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু ভোটে দাঁড়ানোর অধিকার নেই। 50,000 টাকা জামানত, তারপরে আনুষঙ্গিক বিষয় বলছে ভোটারদের সিডি কিনতে হবে। আর সিডি যেটা দিল, এখন কোনো ল্যাপটপে কিন্তু আর সিডি ড্রাইভ নাই, কিন্তু সিডিটা তো বাধ্যতামূলক কিনতে হবে। নির্বাচন কমিশনে এত কিছু নিয়ে ভাবেন, এই ছোট্ট জিনিসটা নিয়ে ভাবলেন না, তারা সব ডিজিটাল হয়ে গেছে সবকিছু। ফলে এই যে কত ভাবে আমাদের মানে ভোক্তারা প্রতারিত হয়, ভোটাররা বঞ্চিত হয়, তার কয়েকটা বিষয় আপনাকে তুলে নিয়ে এসেছেন। প্রথম যদি প্রতিবদ্ধ বিষয়টা যদি দ্রব্যমূল্য ধরি, খেয়াল করে দেখুন এখানে আমি যদিও ডাটাগুলো অনেক পুরোনো ডাটা আছে, তারপর সেই ডাটার খেয়ালও যদি করি যে 10% মানে যদি আমরা মূল্যস্ফীতি ধরি, বাংলাদেশের মূল্যস্ফীতি হিসাব করার জন্য যে বড় বাস্কেটটা, সেখানে 720টা পণ্যকে হিসাব করা হয়। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি অল্প আয়ের মানুষরা, তারা 37 থেকে 40টা পণ্য ব্যবহার করে। আমি শ্রমিকদের মধ্যে কাজ করি বলে দেখলাম। তারপরে প্রধান কি চাল ডাল নুন তেল যদি হিসাব করি, বাসা ভাড়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু মূল্যস্ফীতি 10% অনেক বেশি। কিন্তু যখন টেলিভিশনের দামটা এখানে হিসাব করা হবে, যখন ল্যাপটপের দামটা হিসাব করা হবে, আর 37,000 টাকার ল্যাপটপে 1,000 টাকা দাম বেড়েছে, তার কারণ কি 1,000 পার্সেন্টেজে কত? পার্সেন্টেজ তো 8% হয়ে গেল, তখন তো মুদ্রাস্ফীতির ওইখানে ফট করে 8% নেমে গেল। এখন সোনা 1.5 লাখ টাকার সোনা যদি 1,60,000 টাকা হয়, শুনলাম যে 1,60,000 টাকা করি, কিন্তু ওইটা পার্সেন্টেজে তো কম। এইরকম করে যদি আমরা দেখি যে সব মিলিয়ে যখন গড় মূল্যস্ফীতি করা হয়, তখন গড়ের গড় মিলের মধ্যে পড়ে যায়।